প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ আমরা আলোচনা করব থাইরয়েড জনিত বিভিন্ন সমস্যা নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা প্রথমেই পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার এম এ সত্তার সরকার ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। থাইরয়েডের সমস্যা খুব জটিল একটি সমস্যা, কিন্তু অনেকেই এই সমস্যাটা সম্পর্কে খুব বেশি সচেতন না। তো একটু শুরুতেই জানতে চাইবো যে থাইরয়েডের সমস্যাগুলো আসলে কি কি? আসলে থাইরয়েড একটা কমন অসুখ, কিন্তু আমাদের দেশে এই থাইরয়েড নিয়ে মানুষের সচেতনতা তুলনামূলকভাবে অন্যান্য অসুখের তুলনায় কম। তো এটা খুবই প্রাসঙ্গিক আজকে থাইরয়েড নিয়ে আলোচনা করা। থাইরয়েড আসলে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, সবার থাকে। এটা নর্মাল মানুষের চলাফেরার জন্য থাইরয়েড গ্রন্থি থাকা খুবই জরুরি। এ থেকে যে হরমোন তৈরি হয় এটার নাম থাইরক্সিন। থাইরক্সিন প্রত্যেক মানুষের শরীরে নর্মালি থাকবে একটা নির্দিষ্ট পরিমাণে। এর কম অথবা বেশি হলে, বাড়তে হলে এটাকে থাইরয়েড জনিত অসুখ আমরা বলি। কারো কারো গলার সামনে ফোলা থাকতে পারে, গয়টার অথবা গলগণ্ড বলে, কিন্তু সবারই কিন্তু এই ফোলা থাকবে না। ফোলা ছাড়াও থাইরয়েডের অসুখ হতে পারে। সাধারণত থাইরয়েডের অসুখ দুই রকম, একটা বলি কাজ বেশি হওয়া বা হাইপার থাইরয়েডিজম, আর একটা হচ্ছে কাজ কম হওয়া বা হাইপোথাইরয়েডিজম। এই দুইটাই শরীরের জন্য খুবই ক্ষতিকর। আচ্ছা, তো এই যে হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম, এই দুটোর তাহলে লক্ষণ বা সেই সাথে চিকিৎসা, প্রতিরোধ সবকিছুই তো তাহলে আলাদা। তাহলে আমি যদি লক্ষণ থেকে শুরু করি, যে হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম মানে লক্ষণগুলো কি ধরনের প্রকাশ পাবে? আমরা আসলে হাইপো দিয়ে যদি শুরু করি, মানে কম কাজ থাইরয়েডের, তাহলে বুঝতে খুব সুবিধা হয়। একটা কোনো একজন মানুষ নতুন করে তার ওজন বেড়ে যাচ্ছে হঠাৎ করে, সে আগের মতোই খাওয়া দাওয়া করছে, বাট ওজনটা বেড়ে যাচ্ছে, তার ঘুম বেশি পাচ্ছে, হোর্সনেস অফ ভয়েস অথবা গলার স্বরটা চেঞ্জ হয়ে বসে যাচ্ছে, তার কোল্ড ইনটলারেন্স অথবা শীত সে সহ্য করতে পারে না, চামড়া বা স্কিন যেটা থিক হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যায়, শুকনা হয়ে যায়, কনস্টিপেশন অথবা কোষ্ঠকাঠিন্যতে ভুগে, এবং সবসময় ঘুম পায় এবং সে খুব দুর্বল বোধ করে। সে এক সচল মানুষ ছিল, অচল হয়ে যায় হঠাৎ করে। এটি সাধারণত হাইপোথাইরয়েড অথবা থাইরয়েড কম কাজের একটা লক্ষণ। আরও কিছু লক্ষণ আছে, এগুলো আমরা সাধারণত এই লক্ষণগুলো দিয়ে চিনি। অপরপক্ষে হাইপার থাইরয়েডিজম অথবা থাইরয়েডের বেশি ফাংশন যদি থাকে, তাদের ক্ষেত্রে একটু উল্টো হয়। যেমন নর্মাল খাওয়া দাওয়া, বরঞ্চ কোনো ক্ষেত্রে খাওয়া দাওয়া বেড়ে যায়, কিন্তু তার স্বাস্থ্য কমতে থাকে। স্বাস্থ্য কমার যে অন্যান্য কারণগুলো থাকে না, যেমন ডায়াবেটিস বা অন্য কারণগুলো, সে হিট ইনটলারেন্স অথবা গরম সহ্য করতে পারে না, এক্সেসিভ সুয়েটিং অথবা প্রচুর ঘাম হয়, তার হাত পা কাঁপতে পারে, কিছু কিছু ক্ষেত্রে চোখ একটু বড় হয়ে যায়, তার টাকিকার্ডিয়া বা সে অস্থিরতায় ভুগে, কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। এগুলো হলে আমরা সাধারণত থাইরোটক্সিকোসিস বা হাইপার থাইরয়েড বা থাইরয়েডের বেশি ফাংশন চিন্তা করি। তো আপনাদের কাছে যখন এই জাতীয় সমস্যা নিয়ে রোগীরা যাচ্ছে, তখন আসলে কোনটা হয়েছে, বেশি হয়েছে না কম হয়েছে, তার ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি আপনারা করে ফেলেন, নাকি সাথে করে নিশ্চিত হওয়ার জন্য আরো কিছু ইনভেস্টিগেশন দিয়ে আমরা রোগীর সাথে কিছু কিছু ক্ষেত্রে কথা বলি এবং রোগীকে কিছু জিনিস আমরা ক্লিনিক্যালি দেখি। যেমন একটা যার কাছে হাইপোথাইরয়েড বলে যেটা, আর যেটা আমরা অ্যাঙ্কেল জার দেখি ডিলেড রেসপন্স রিল্যাক্সেশনটা, এরকম কিছু জিনিস দেখি। প্লাস কিছু কিছু ক্ষেত্রে কিছু পরীক্ষা আছে, খুবই মানে সাধারণ পরীক্ষা, রক্তের পরীক্ষা, এতে আমরা বুঝতে পারি তার থাইরয়েডের ফাংশন বেশি না কম, এবং সেই অনুযায়ী আরও দু একটা পরীক্ষা তো লাগতে পারে। কোনো কোনো রোগী থাইরয়েড জনিত সমস্যার কারণে জটিলতা নিয়েও আসে, তখন আমরা ওগুলো একটু দেখার চেষ্টা করি। যেমন কি কি ধরনের জটিলতা হতে পারে সেক্ষেত্রে? ধরুন হাইপোথাইরয়েড যদি আমরা বলি, একটা ইয়াং চাইল্ড বিয়ারিং এজ ফিমেল, তার রিকারেন্ট অ্যাবর্শন নিয়ে আসতে পারে। মাসিকের সময় এক্সেস প্রচুর রক্ত যাওয়া অথবা মেনোরেজিয়া নিয়ে আসে। তার ডিসলিপিডিমিয়া অথবা রক্তের চর্বির এদিক সেদিক হয়ে তার এটার সমস্যা, হার্টের অসুখ, থাইরয়েড জনিত সমস্যার কারণে তার জটিলতাগুলো এইভাবে চলে আসে। আচ্ছা, আবার হাইপার থাইরয়েডও হতে পারে, যে থাইরয়েড বেশি হলে তার হার্টের যে ছন্দ গতি, এটা অনেক সময় এলোমেলো হয়ে এট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে তার
হার্ট ফেলিউর বা স্ট্রোক নিয়ে আমাদের কাছে আসতে পারে, এবং অন্যান্য জটিলতাও আছে, এগুলো নিয়ে মাল্টিপল জটিলতা দিয়ে প্রেজেন্ট করে রোগী আসে। করতে পারে। আচ্ছা, তো এই যে থাইরয়েড জনিত বিভিন্ন সমস্যার কথা আমরা শুনলাম, এর পেছনে কি কোনো কারণ বা ফ্যাক্টর কাজ করে সেক্ষেত্রে? কারণ যেহেতু আমরা দুটো দিকে আলোচনা করছি, একটা অসুখের দুইটা স্পেকট্রাম, একটা বেশি কাজ, একটা কম কাজ। আসলে এগুলা সাধারণত অটো ইমিউন বলে কথা আছে, এটা শরীরের নিজের কিছু মেকানিজম ওভার অ্যাক্টিভ হয়, এই জন্য হয়। যেমন হাইপার থাইরয়েডিজম যেটা, সেখানে গ্রেভস ডিজিজ বলে একটা কথা আছে, গ্রেভস ডিজিজ, সেটা থেকে হয়। কারো কারো ক্ষেত্রে থাইরয়েড ফুলে মাল্টি নোডিউলার গয়টার বলে, থাইরয়েডের জায়গা জায়গা নোডিউল তৈরি হয়, একটা সিঙ্গেল অ্যাডেনোমা থেকেও হতে পারে। তাছাড়া আরও কিছু কারণ আছে, যেমন আমরা থাইরক্সিন যদি বেশি খাই কোনো কারণে, সেক্ষেত্রে মানে হাইপোথাইরয়েড রোগী সেক্ষেত্রে হতে পারে। অপরপক্ষে যেটা হাইপোথাইরয়েড, সেখানেও বেশিরভাগ ক্ষেত্রেই অটো ইমিউন, যেটা যে নিজে নিজে তার ইমিউনিটি তৈরি হয়, যেমন হাসিমুতো থাইরয়েডাইটিস বলে, অ্যাট্রোপিক থাইরয়েড হাইপোফাংশন বলে, এটা আছে। আর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সিতে অনেকের হয় আমাদের দেশে, বিশেষ করে উত্তর দিকে জেলাগুলোতে হচ্ছে। থাইরয়েড যদি আমরা কেটে ফেলি অথবা থাইরোটক্সিকোসিস বা হাইপার অ্যাক্টিভিটির জন্য চিকিৎসা দিই আমরা, রেডিও আয়োডিন অ্যাবলেশন বলে, এটা থেকেও হাইপোথাইরয়েড হতে পারে। আচ্ছা, ওইটার চিকিৎসার জটিলতা হিসেবে হাইপোটা চলে চিকিৎসা হতে পারে। আচ্ছা, হতে পারে। তাহলে আমরা চিকিৎসার দিকেই চলে যাই। যখন আপনাদের কাছে এই রোগীগুলো আসে, আপনারা নিশ্চিত হলেন যে সেটি হাইপার অথবা হাইপো, তো সেই ক্ষেত্রে চিকিৎসা তো অবশ্যই ভ্যারি করছে। কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? সিমটম, সাইন এবং পরীক্ষা নিরীক্ষা যখন আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে তার ফাংশন বেশি অথবা কম, তার ক্ষেত্রে আমরা চিকিৎসা নির্ধারণ করি। সাথে কোনো জটিলতা থাকলে ওইটার সাথে মিলিয়ে চিকিৎসাটা ঠিক করা হয়। যেমন যার কম কাজ অথবা হাইপোথাইরয়েড, তার ক্ষেত্রে সাধারণত থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি মোটামুটি লাইফ লংই লাগে। আচ্ছা, যেহেতু সে তার থাইরয়েড হরমোন কম, ঘাটতি ওখানে, সেজন্য আপনারা এটা জীবন ভরের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জীবন ধারণের জন্য। এটা আমরা সারা জীবন তাকে বাহির থেকে ট্যাবলেট ফর্মে খাওয়াই। তো সেটা মাঝে মধ্যে ফলো আপে আসবে, কারণ তার প্রয়োজনীয়তাটা মাঝে মধ্যে কমে বাড়ে। 6 মাস ডোজটা একটু অ্যাডজাস্ট করতে হয় মাঝে মধ্যে। তাছাড়া কোনো সমস্যা তৈরি হলে ওটার সাথে চিকিৎসা করতে হয়। অপরদিকে যাদের কাজ বেশি, তাদের ক্ষেত্রে চিকিৎসার 3টা অপশন আছে বয়স এবং প্রেজেন্টেশন অনুযায়ী। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা থাইরয়েডের কাজ কমানোর জন্য ওষুধ দিই 18 মাস থেকে 24 মাস। অনেকে এতে ভালো থাকেন। কোনো কারণে যদি এটা ফেল করে অথবা বয়স একটু বেশি, ফ্যামিলি কিছু ইন্ডিকেশন আছে, সেক্ষেত্রে আমরা একবার শুধু 1 গ্লাস রেডিও অ্যাক্টিভ আয়োডিন একটা ওষুধ আছে, এটা খাওয়া দিলে সে এটা থেকে কিউর হয়। পরবর্তীতে তাকে ফলো আপ করতে হয়। আর আরেকটা চিকিৎসা অপশন হচ্ছে সার্জারি করা থাইরয়েড গ্ল্যান্ডের। মোটামুটি এইরকম চিকিৎসাগুলো আছে। আর যদি সাথে অন্য কোনো সমস্যা, যেমন হার্টের অসুখ বা অন্য কোনো সমস্যা থাকে, জটিলতা থাকে, ওইটুকু আমরা সাথে সাথে একই সাথে চিকিৎসা করেন। আচ্ছা, তো এই যে চিকিৎসাগুলো চলতে থাকে যখন, সাথে সাথে এই চিকিৎসার পাশাপাশি কি লাইফস্টাইল মডিফিকেশনের কোনো পরামর্শ আপনারা দেন কিনা, যাতে করে জটিলতাগুলো খুব বেশি সমস্যা করতে না পারে? একটা ইন জেনারেল পরামর্শ হচ্ছে, থাইরয়েড রোগীরা নিজেদেরকে আসলে এতটা সিরিয়াস অসুখ মনে করে না থাইরয়েডটাকে। তো আমাদের দিক থেকে আমরা চেষ্টা করি পেশেন্টকে এডুকেট করতে, যে এটা একটা মানে জীবন সংহারী অসুখ, আপনি এই ব্যাপারে সতর্ক থাকবেন। তবে ওষুধ খেলে আপনি সবসময় ভালো থাকবেন, নিয়ন্ত্রণে থাকবে। এবং ফলো আপটাও ইম্পর্টেন্ট থাইরয়েড রোগীর ক্ষেত্রে। কারণ ওষুধ যদি খেতেই থাকে, যখন তার ডিমান্ড কম কিন্তু আমি ওষুধ দিয়ে যাচ্ছি বেশি, তাতেও কিন্তু থাইরোটক্সিকোসিসের ফিচার চলে আসবে। এটা খারাপ, অনেক সময় হার্টের সমস্যা। তো আমরা যে রোগীকে বলছি যে রোগ প্রতিরোধ করার কোনো উপায় নেই, কিন্তু আপনি নিয়ম মানবেন, ওষুধ খাবেন এবং রেগুলার ডাক্তারের ফলো আপ। এই যে নিয়ন্ত্রণে থাকার জন্য ফলো আপটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তো খাবার দাবারের কি কোনো ভূমিকা আছে এর সাথে? এমনি যার হাইপোথাইরয়েড বা কম কাজ, সে এমনি মোটা থাকে, ওবেসিটি হয়। তো সেই ক্ষেত্রে তার বেলায় খাবার দাবার হাইপো দুইটাতেই আসলে ডিসলিপিডিমা হয়, হার্টের অসুখ হয়, স্ট্রোক হয়, এগুলো বেশি হয়। এই জন্য আমরা তাদেরকে বলি চর্বিযুক্ত খাবার, গরু খাসি কম খাবেন, বা নিয়মিত হাঁটা, বা যদি ডায়াবেটিস অথবা হাই প্রেশার সাথে থাকে তাদের জন্য ভালো কন্ট্রোল থাকে, চর্বির পরিমাণ যদি রক্তে বেশি থাকে, এটার জন্য আমরা চিকিৎসা করি। তো সামগ্রিক মিলিয়ে আসলে তাদের এই নিয়মকানুন এবং লাইফস্টাইল কিছুটা চেঞ্জ হয়, আমরা এটা বলি তাদেরকে। আচ্ছা, আপনি বলছেন ফলো আপটা এক্ষেত্রে খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ। যদি রোগী ফলো আপে না আসে বা আপনাদের পরামর্শ মতো যদি সারা জীবন যে ওষুধটা খাওয়ার কথা সেটি যদি সে না নেয়, সেক্ষেত্রে কি ধরনের সমস্যা তার হতে পারে? একটা হতে পারে যে সে কিছুদিন ওষুধ খেয়ে ভালো বোধ করছে, বন্ধ করে দেয়। তো বন্ধ করলে কিন্তু আবার সে একই জটিলতা চলে যায়, জটিলতা বাড়তে থাকে। তখন ধরেন একটা প্রেশার, তার হাই প্রেশার হয়, চর্বি জমে যায় রক্তনালীতে, তার এক সময় আমি দেখেছি এরকম পেশেন্ট যে তার হার্টের অ্যাটাক হয়েছে, এটার জন্য সে হার্টের বাইপাস বন্ধ করছে কিন্তু থাইরয়েডের ওষুধ খায় না।
তো সুতরাং তার যে মানে উৎসটা যে আসলে থাইরয়েড, হ্যাঁ ওইটা কিন্তু সে ইগনোর করছেন। আচ্ছা, তো সেই হিসেবে বলছি যে আপনি নিয়মিত ফলো আপে থাকলে এরকম খারাপ জটিলতাগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন। তাহলে হচ্ছে আমাদের মানে মোট কথা ডাক্তারের টাচে থাকতে হবে, বা বিশেষজ্ঞ যে চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা করছেন বা চিকিৎসা করছেন তার সান্নিধ্যেই থাকা উচিত। হ্যাঁ, থাইরয়েড আমরা বুঝতে চাই না অনেকে, যেমন ডায়াবেটিস ভালো বুঝি বা আমরা অ্যাওয়ারনেস আছে, হাই প্রেশার আছে, চিকুনগুনিয়া আছে, অন্যান্য রোগগুলো নিয়ে আমরা যেরকম সতর্ক থাকি, কিন্তু থাইরয়েড নিয়ে আমরা এত সতর্ক। তবে আসার কথা হচ্ছে এখন অনেক রোগী তার থাইরয়েড নিয়ে মানে ওই কনসার্ন, সে বুঝে আমাদেরকে জিজ্ঞেস করে। তো এই জন্য আমরা সচেতন বা সতর্ক থাকলে কিন্তু এটিকে নিয়ন্ত্রণে রেখে কিন্তু খুব সুস্থভাবে থাকা যায়, স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আমি যে লক্ষণগুলো বললাম এরকম লক্ষণ থাকলে উনি ডাক্তারের কাছে যান, নিশ্চিতভাবে ওনার অসুখ ধরা পড়বে এবং উনি যদি নিয়ম মেনে চলেন উনি ভালো জীবন, জটিলতায় যাবার আগে অবশ্যই পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়ে সঠিকভাবে চিকিৎসা নিতে হবে, সুস্থ জীবনযাপন করতে পারবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানালেন। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম থাইরয়েড জনিত সমস্যা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। এই পর্যায়ে আমাদের সাথে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের দিলেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কোনো পরামর্শ দেবার থাকে তাহলে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, ওই ছেলেটা বা ওই মেয়েটা যে কন্টিনিউয়াসলি এই মোবাইল হোক বা ট্যাব হোক বা এমনকি ইন্টারনেটের মাধ্যমে খেলা, গেমস বা আরও অন্যান্য যা আছে, তাতে এমনভাবে এডিক্টেড বা এমনভাবে এটাতে আসক্ত যে এর বাইরে যখন মানুষ বা এরা যায়, মানে যাওয়ার জন্য কোনোভাবে মানে কী বলবো, যে অন্যরা হেল্প করে, তখন কিন্তু খেপে যায় এবং তারা সেটা থেকে কোনোভাবে সরতে চায় না। যদি সামাজিকভাবে আসি তাহলে কিন্তু তার মোবাইল সোশ্যাল ইন্টারাকশান বা পাবলিকের সাথে যে ইন্টারাকশান, এটা কিন্তু একেবারেই কমে আসছে। একেবারে ঘর থেকে না বের হওয়া, সোশ্যাল ইন্টারাকশান কমে যাওয়া, তার ফিজিক্যাল মুভমেন্ট একেবারেই কমে যাওয়া, তার অন্যান্য বিষয়ে যে আগ্রহ, এটা কিন্তু খুবই, যে কোনো আসক্তির একটা বড় জিনিস বা একটা বড় বিষয় হলো যে অন্য যে সমস্ত বিষয়ে তার মজা লাগে, আড্ডা মারে বা কী বলবো আনন্দ পায়, সেই সমস্ত বিষয় থেকে ওই নির্দিষ্ট আসক্তির বিষয়টাতে সে কনসেন্ট্রেটেড হয়ে পড়ে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।